জানা শোনা নেই, অজান্তে এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যে ঠিকানা চিনতে দে। আর কি বোঝাবো বল। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম আমাদের প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাসে। আজকেও আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন সম্পর্কে জানব। আমার মনে হয় যে আজকের ক্লাসের পর থেকে এই টপিকের আপনাদের আর কোনো সমস্যা থাকবে না হোপফুলি। অ্যান্ড খুব জোশ ভাবে আজকে আসলে আমাদের গভর্নর জেনারেল, ভাইসরয়, দেন হচ্ছে কোম্পানির শাসন কখন হচ্ছে, কখন ব্রিটিশ সরকার ডিরেক্ট শাসন করছে, যাবতীয় বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ক্যামেরাটাকে আমি আরেকটু ভালো করে নিই, একটু সময় দেন। তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। ওকে, এখন আমরা চলে আসি। সাদিয়া আপু লিখছে, হ্যালো ভাইয়া। হ্যালো আলফা আপু, শেয়ার ডান ভাই, থ্যাংক ইউ সো মাচ। বলার আগেই একদম শেয়ার ডান। নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি নাইম ভাই। শিমুল হোসাইন ভাই, হায় আল্লাহ কি সুন্দর গান করে ভাইয়া, থ্যাংক ইউ ভাই। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুলি চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শেয়ার ডান করে দিয়েছে আমাদের নাইম ভাইও। প্রতিদিনের মতো আজকেও আমাদের ফ্রি লাইভ ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি একটু প্রথমেই সবাইকে রিকোয়েস্ট করব যে লাইভটাকে একটু শেয়ার করে দেন। এটা ছাড়া আমার আপাতত আপনাদের কাছে কিছু চাওয়ার নাই, লাইভটাকে একটু শেয়ার করে দেন। আমাদের পেজটাকে একটু বড় করতে চাই। খুব অল্প দিনের মধ্যে আমাদের প্রিসাইজ জব প্রিপারেশন আলহামদুলিল্লাহ 1,15,000 সদস্যের পরিবার হয়ে গিয়েছে। এটা সবই আপনাদের সাপোর্টের কারণে, আপনাদের ভালোবাসার কারণে। সো আমার আসলে ভালো লাগে আপনাদের জন্য কাজ করতে, হোপফুলি আমার কাজও আপনাদের ভালো লাগে। এই জন্যই হয়তো এত অল্প সময়ে এত গ্যাদারিং আমাদের পেজে। সো আপনি চেষ্টা করেন একটু লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য, এবং লাইভটাকে শেয়ার করে দিয়ে সবাই শেয়ার ডান লিখেন। অ্যান্ড প্রতিদিনের মতো কে কোথা থেকে একটু আমাকে দেখছেন এটা যদি একটু কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো আসলে কোন পর্যন্ত পৌঁছে গিয়েছে। রুমি আপু দারুণ গাইতে পারেন, থ্যাংক ইউ। কনা ভাইয়া, পরে দেখা যাবে। হ্যাঁ, লাইভ তো রেকর্ড থেকেই যায় গ্রুপের মধ্যে, যদিও 30 দিন পরে গিয়ে ডিলিট হয়ে যাবে। স্যার আপনার কি কোনো জিকে কোর্স আছে? আপাতত নাই। আপনারা যদি চান তাহলে আমরা একটা জিকে কোর্স শুরু করতে পারি খুব অল্প টাকার মধ্যে। শেয়ার ডান, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। মিনহা আপু থ্যাংক ইউ। সিয়াম ভাই থ্যাংক ইউ। কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানান, কে কোথা থেকে দেখছেন, আর কাইন্ডলি শেয়ার করে দিয়ে একটু আমাকে শেয়ার ডান লিখে দেন। আলামিন ভাইয়া হচ্ছে গাজীপুর থেকে, ফারজানা ইসলাম যশোর থেকে, কনা আপু লিখছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত সবাই একটু শেয়ার করে দেন, আমরা মেইন ক্লাসে চলে যাব। বেশিক্ষণ আলোচনা না করে আমরা মেইন ক্লাসে চলে যাব। একটু সবাইকে মেনশন দিয়ে দেন, যারা আপনাদের আশেপাশে পরিচিত জব প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও একটু মেনশন করে দেন, তাদেরকেও একটু মেনশন করে দেন। ভাইয়া বাংলা ক্লাস চাই। আচ্ছা, সাধারণ জ্ঞানের ক্লাসগুলো নেই, তারপরে বাংলা ক্লাস নিব। হ্যাঁ, কুড়িগ্রাম থেকে, যশোর থেকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। চলেন আমরা শুরু করি। আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে আজকে ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন। এই ইংরেজ শাসনের জায়গাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন গভর্নর যারা রয়েছেন, অথবা গভর্নর জেনারেল যারা রয়েছেন, অথবা ভাইসরয় যারা রয়েছেন, এই জায়গাগুলো থেকে জেনারেলি কোশ্চেন হয়। পাশাপাশি ভাবে এই সময়টাতে বিভিন্ন যে সিকুয়েন্সিয়াল ওয়েতে যে শাসনগুলো হয়েছে, এই শাসনগুলো থেকেও কিন্তু আমাদের কোশ্চেনগুলো হয়। সো প্রথমেই আমরা যেটা দেখবো আজকে হচ্ছে, আমরা গত দিনে ক্লাস করেছিলাম মোটামুটি ভাবে বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস দেখেছিলাম, এরপর প্রাচীন বাংলার ইতিহাস
দেখেছিলাম, এরপরে দেখেছিলাম বাংলায় মুসলিম শাসন, এবং আজকে হচ্ছে আমরা দেখব উপমহাদেশে ইংরেজ শাসন। ওকে, না তারপরের ক্লাসে দেখেছিলাম আসলে আমরা যে উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, এবং ইউরোপীয়দের আগমনের পরে আজকে আমরা দেখব হচ্ছে বাংলায় ইংরেজ শাসন। ইউরোপীয়দের মধ্যে স্পেসিফিক ভাবে ইংরেজরাই একটু করতে পেরেছে, রাজ করতে পেরেছে, একটু না 200 বছর রাজ করেছে। আদারওয়াইজ অন্য কোনো উপমহাদেশ মানে ভারতীয় উপমহাদেশে অন্য কোনো বণিক গোষ্ঠী বা হচ্ছে বাণিজ্য করতে এসে ইউরোপীয় অন্য কোনো গোষ্ঠী কিন্তু এত ডিটেইল সময় বা হচ্ছে এতটা সুবিধা করতে পারেনি। আমরা গত দিনে একটা তাবিজ দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, গত দিনে আমরা একটা তাবিজ দিয়ে শুরু করেছিলাম। আমরা দেখেছিলাম পোয়েডেফ, একটা সূত্র দেখেছিলাম, POEDF। ওকে, পোয়েডেফ। পোয়েডেফ কেন আমরা লিখলাম পোয়েডেফ, এটা ছোট হাতের দেন বা বড় হাতের দেন যাই করেন না কেন, পোয়েডেফ। পোয়েডেফে আমরা কি দেখেছিলাম, ভারতীয় উপমহাদেশে প্রথম এসছে পর্তুগিজরা, এরপরে আসছে হচ্ছে ওলন্দাজ বা ডাচরা, এরপরে আসছে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা, এরপরে আসছে হচ্ছে ডেনিশরা, এবং শেষে হচ্ছে ফরাসিরা। এই যে মাঝামাঝি সময়ে এসে একদম মাঝ বরাবরই বসে গিয়েছিল, এবং এই ইংরেজরাই শুধুমাত্র 200 বছর বাংলা ভারতীয় উপমহাদেশ শাসন করেছে, বাকিরা এত বেশি সুবিধা করতে পারেনি। পর্তুগিজরা মোটামুটি ভাবে স্টেবল ছিল, তবে এই তিনটা একদমই সুবিধা করতে পারেনি ইংরেজদের প্রভাবে। ওকে, যেহেতু পর্তুগিজরা প্রথমে এসেছিল এই জন্য এরা একটু সুবিধা করছিল, বাকিগুলা কিন্তু এত বেশি সুবিধা করতে পারেনি। এখন আমরা মেইন জিনিসটা শুরু করব যে উপমহাদেশে ইংরেজ শাসন। উপমহাদেশে ইংরেজ শাসনটা শুরু হয়েছিল কখন, এটা যদি আমরা দেখাই তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে মুঘল সাম্রাজ্যের কথা। মুঘল সাম্রাজ্যটা সুলতানি আমলের পরপর শুরু হয়েছিল, এবং মুঘল সম্রাটদের নাম আমরা এইভাবে মনে রেখেছিলাম, বাবরের হইল একবার জ্বর সারিল ঔষধে। অর্থাৎ প্রথম মুঘল সম্রাট হচ্ছে সম্রাট বাবর, বাবরের পুত্র হচ্ছে জাহাঙ্গীর, তাই না? বাবরের পুত্র হচ্ছে হুমায়ুন, তারপরে হুমায়ুনের পুত্র হচ্ছে আকবর। এই আকবরের সময়, মুঘল সম্রাট আকবরের সময়, কার সময়? এই আকবরের সময়ই আসলে ইংরেজরা কোথায় আসে, ভারতীয় উপমহাদেশে প্রথম আসে। এবং এই যে যখন ভারতে শাসন করছে বা দিল্লিতে আকবর শাসন করছে, তখন কিন্তু আমাদের যে ব্রিটিশ ছিল, রানী ছিল, বা হচ্ছে ইংল্যান্ডের যে রানী ছিল, ইনি ছিল হচ্ছে রানী প্রথম এলিজাবেথ। রানী প্রথম এলিজাবেথ। এলিজাবেথ এই প্রথম এলিজাবেথের সময় তাহলে ব্রিটিশ বা হচ্ছে ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ, এবং বাংলায় বা দিল্লিতে শাসন করছে হচ্ছে এই আকবর। এই সময়টা হচ্ছে 1600 খ্রিস্টাব্দ। এই সময়টা কত? 1600 খ্রিস্টাব্দ। এই 1600 খ্রিস্টাব্দে আকবরের সময়ে এবং প্রথম এলিজাবেথের সময়ে 218 জন বণিক নিয়ে বা 218 জন মেম্বার নিয়ে ইংরেজরা প্রথম বাংলায় আসে এবং প্রতিষ্ঠা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ রানী এলিজাবেথের সময় 1600 খ্রিস্টাব্দে 218 জন মানে ইংরেজ আকবরের দরবারে আসে এবং তার অনুমতি নিয়ে প্রতিষ্ঠা করে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের একমাত্র উদ্দেশ্য ছিল তখন বাণিজ্য করা। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল হচ্ছে ভারতীয় উপমহাদেশের সাথে বাণিজ্য করা। বাণিজ্যটা কি কি টপিকে বা কি কি বেসিসের উপর করবে? তারা বাণিজ্য করবে মসলিন কাপড়, তারা বাণিজ্য করবে তারা বাণিজ্য করবে জুতার, তারা বাণিজ্য করবে হচ্ছে চা কফির, তারা বাণিজ্য করবে হচ্ছে কাপড়ের, তারা বাণিজ্য করবে হচ্ছে মশলার, তারা বাণিজ্য করবে হচ্ছে মশলা। এই জিনিসগুলো বাণিজ্যের উদ্দেশ্যেই তারা আসলে ভারতীয় উপমহাদেশে আসেন, কারণ এই জিনিসগুলো তখন এখানে খুবই প্রসিদ্ধ ছিল। এই জিনিসগুলো কেনা বেচার মাধ্যমে তাদের একটা টার্গেট ছিল যে তারা একটা ভালো মুনাফা অর্জন করবে। বাট ফ্যাক্ট হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসলো, এখানে আসার পরে কিছুদিন পরে ক্যাপ্টেন হকিংস, নাম কি? নাম ছিল হচ্ছে ক্যাপ্টেন হকিংস। এই সাইডের মধ্যে লিখি ক্যাপ্টেন হকিংস। এই ক্যাপ্টেন হকিংস কি করলো? ক্যাপ্টেন হকিংস আকবরের পুত্রকে, বলেন তো, বাবরের হইল একবার জ্বর, জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের দরবারে যায়। জাহাঙ্গীর তার মানে আকবরের শেষ, নেতৃত্ব শেষ বা হচ্ছে সুলতানি আমল শেষ বা মুঘলি আমল শেষ, এবার শুরু হয়েছে জাহাঙ্গীরের। এই জাহাঙ্গীরের দরবারে যায় এবং জাহাঙ্গীরের দরবারে যাওয়ার পরে 1608 সালে জাহাঙ্গীরের, কত সালে এটা? 1608 সালে
1608 সালে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে একটা অনুমতিপত্র নেয় এবং 1612 সালে প্রথম ইংরেজরা বা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সুরাটে একটা কুঠি স্থাপন করে। কুঠি মানে কি, আমি গতদিনও বলেছি, ক্যাম্প টাইপসের। আমরা দেখি না যে আর্মিরা বিভিন্ন ভাবে কোথায় যায়, বিভিন্ন জায়গায় ট্রেনিং এ যায়, এই ট্রেনিং এ গিয়ে কি করে, তারা ক্যাম্প স্থাপন করে, মানে একটা তাবু টাবু নিয়ে যায়। তো এরকম একটা ক্যাম্প স্থাপন করে প্রথম হচ্ছে ভারতের সুরাটে। কার ইয়াতে? ক্যাপ্টেন হকিংস এর অনুমোদন বা হচ্ছে কি বলবো ওটাকে, ক্যাপ্টেন হকিংস গিয়ে জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি নেয় এবং অনুমতি সাপেক্ষে 1612 সালে সুরাটে প্রথম ইংরেজরা একটা কুটি স্থাপন করে। ওকে, পরবর্তীতে এই কুটিটাকে তারা সম্প্রসারণ করতে থাকে, ইংরেজরা কি করতে থাকে, সম্প্রসারণ করতে থাকে এবং কলকাতা যে জায়গাটা আছে এই কলকাতার আশেপাশে তারা বিভিন্ন জায়গার মধ্যে কুটি স্থাপন করতে থাকে। এন্ড ফাইনালি দেখা গেছে যে 1696 থেকে 1702 সাল পর্যন্ত, 1696 থেকে 1702 পর্যন্ত এই সময়টাতে তারা এই কলকাতাতে ফোর্ট উইলিয়াম দুর্গ গঠন করে। কি গঠন করে? গঠন করে হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গ গঠন করে। এই দুর্গ গঠন করার মাধ্যমে তারা মোটামুটি কলকাতা কেন্দ্রিক একটা বাণিজ্য স্থান বা হচ্ছে একটা বাণিজ্য পুরা গোষ্ঠী গড়ে তোলে এবং এই বাণিজ্য গোষ্ঠীর মাধ্যমে বা বাণিজ্য কেন্দ্রের মাধ্যমে তারা তাদের বাণিজ্য কার্যক্রম করতে থাকে। অর্থাৎ তারা মোটামুটি ভাবে 1702 এর পর থেকে 1756 সাল পর্যন্ত অসামরিক মানে হচ্ছে শাসনতান্ত্রিক না গিয়ে শুধুমাত্র কি করতে থাকে, শুধুমাত্র বাণিজ্যিক কার্যকলাপ করতে থাকে। তাহলে এই হচ্ছে ইংরেজদের 1600 সাল থেকে, তাহলে এই সালটা কত থেকে কত, এই সালটা হচ্ছে ইংরেজদের 1600 থেকে 1756 সাল পর্যন্ত। এই 1600 থেকে 1756 সাল পর্যন্ত শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে ইংরেজদের পদচারণা এই উপমহাদেশে। তাহলে আমরা কি দেখলাম? প্রথম দেখলাম হচ্ছে ইংরেজদের আগমন হলো প্রথম রানী এলিজাবেথের সময় এবং এপাশে সম্রাট আকবরের সময়। 1600 সালে 218 জন ইংরেজ বণিক এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। পরবর্তীতে ক্যাপ্টেন হকিংস এর অনুরোধে এবং সম্রাট জাহাঙ্গীরের অনুমতিক্রমে 1612 সালে সুরাটে ইংরেজরা প্রথম কুটি স্থাপন করে। পরবর্তীতে সুরাটের আশেপাশে অনেকগুলো জায়গায় তারা কুটি স্থাপন করে এবং কুটি স্থাপনের মাধ্যমে তাদের বাণিজ্যকে সম্প্রসারণ করে এবং বাণিজ্য সম্প্রসারণ করতে করতে তাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কলকাতা এবং কলকাতায় তারা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে নিজের ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য এবং এই দুর্গ 1756 সাল পর্যন্ত পুরোপুরিভাবে বাণিজ্যিক কাজ পরিচালনা করে এবং এই 1600 থেকে 1756 সাল পর্যন্ত এই সময়টা ইংরেজরা পুরোপুরিভাবে নিজেদের বাণিজ্য সম্প্রসারণ এবং বাণিজ্য খুব ভালোভাবে করতে থাকে। এইটুকু সময় তাদের বাণিজ্যিক ইতিহাস, কোনো রাজনৈতিক শাসন এতটুকু সময়ের মধ্যে ইংরেজদের ছিল না। এতটুকু জায়গা যদি কমপ্লিট হন তাহলে আমাকে একটু লেখেন যে ক্লিয়ার। হ্যাঁ, প্রধান শিক্ষক নিয়োগ ঢাকাতেই হবে। আমাকে বলেন এতটুকু জায়গা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে সবাই লিখেন ক্লিয়ার, আমি সবার নামগুলো পড়তে চাই। এই গেল হচ্ছে আমাদের ইংরেজদের বাণিজ্যিক ইতিহাস। এবার আসবো আস্তে আস্তে কিভাবে ঘাপলা করা শুরু করে এরা এবং আমাদেরকে কিভাবে প্যারা দিতে শুরু করে। প্রশান্ত দাস ভাই সবার আগে ক্লিয়ার হয়েছে, খুব ভালো লাগছে, ভালো লাগবেই অবশ্যই। গল্পে গল্পে আজকেও আমরা শিখবো। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। জনবল আজকে অনেক কম, আমরা জনসংখ্যা কমে গেলে ফ্রি ক্লাস বন্ধ করে দেব। আমি লাইভে জনসংখ্যা কমে গেলেই আমরা ফ্রি ক্লাস বন্ধ করে দেব। আপনাদের জন্যই আমার এত কষ্ট করা। আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আমার কিচ্ছু করার নাই। মাহমুদা খাতুন জিম, কারণ এই ইতিহাসগুলা আমিও তো জীবনে অনেক
লাইভ ক্লাস করেছি, পেইড ক্লাস করেছি, এরকম ভাবে সাজানো গোছানো বা সিকোয়েন্সিয়াল ওয়েতে আপনি কোথাও পাবেন না, এতটুকু আমি জানি, আমার এক্সপেরিয়েন্সে বলে। সো আমি ফ্রিতে যতটুকু প্রোভাইড করছি আপনারা একটু গ্রহণ করার ট্রাই করেন, না হলে আমিও ভাই ওই কোর্স দিয়ে দেব। আপনারা যারা ভর্তি হবেন একটু টাকা দিয়ে, যারা কোর্স করে হয়তো বা খুব সামান্য ফি রাখবো, কিন্তু টাকা দিয়ে করলে সবার গায়ে লাগে এবং সবাই কোর্সগুলো করে, না হলে করে না। এখন ফ্রি ক্লাসের, ফ্রি জিনিসের কদর নাই, এই যে বুঝতেই পারছেন আপনারা। প্রথম দিন থেকে আমাদের প্রায় 200-210 জন ভাই বোন ছিল লাইভে। আমার মনে হয় না যে আমার ক্লাসে কোনো ফল্ট আছে যার কারণে মেম্বার কমে যাচ্ছে। এটা ফল্ট আমার ফ্রি দেয়াতে। যাই হোক, তা কোথায় ছিলাম আমরা? এটা গেল এখন পর্যন্ত 1600 থেকে 1756 পর্যন্ত শুধুমাত্র বাণিজ্যিক অ্যাক্টিভিটিস গেল ইংরেজদের। এরপরে যে সালটা আসে সেই সালটা হচ্ছে 1757 সাল, এবং এই সালটা ইতিহাসে খুবই বিখ্যাত, কারণ এই সময় মির্জাপুরের চক্রান্তে এবং বাংলায় তখন শাসন করছিল মুঘল শাসন। কোথায় কোথায় হয়েছিল বলেন তো? একই সাথে দুই জায়গায় হয়েছিল, আমরা গতদিন ক্লাসে পড়েছিলাম, একটা দিল্লিতে, একটা বাংলায়। দিল্লিতে ওই সময়ে শাসন করছিল বাহাদুর শাহ দ্বিতীয়, দিল্লিতে ওই সময় শাহ আলম দ্বিতীয়, দিল্লিতে ওই সময় মুঘল সম্রাট ছিল হচ্ছে শাহ আলম দ্বিতীয়, দিল্লিতে ছিল হচ্ছে শাহ আলম আলম শাহ আলম দ্বিতীয়, দিল্লিতে ছিল ওই সময় শাহ আলম দ্বিতীয়। মুঘল সম্রাট কে ছিল দিল্লিতে? দিল্লিতে মুঘল সম্রাট ছিল হচ্ছে শাহ আলম দ্বিতীয়। দিল্লিতে মুঘল সম্রাট ছিল শাহ আলম দ্বিতীয়। আর এদিকে বাংলায় ওই সময়টা, বাংলায় ছিল নবাব ছিল। আমরা জানি যে বাংলায় মুঘল সম্রাটটাই আবার দুই ভাগে বিভক্ত, প্রথমটা ছিল নবাবী শাসন, প্রথমটা ছিল সুবেদারি শাসন, পরেরটা হচ্ছে নবাবী শাসন। সুবেদাররা ছিল এই ইয়াদের আন্ডারে, অর্থাৎ দিল্লি সম্রাটদের আন্ডারে, কিন্তু পরবর্তীতে নবাবরা কিন্তু স্বাধীন ছিল। তো এরকম একজন স্বাধীন নবাব ছিল বাংলায় ওই সময়ে, নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা এই সিরাজউদ্দৌলা মীর জাফরের চক্রান্তে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই সিরাজউদ্দৌলার 1757 সালে 23 জুন একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটার নাম পলাশির যুদ্ধ, যে যুদ্ধটার নাম পলাশির যুদ্ধ নামে পরিচিত। আপনারা সবাই এই যুদ্ধের কথা জানেন। এই পলাশি যুদ্ধের পরে এই সিরাজউদ্দৌলা ইংরেজদের নিকট পরাজিত হয় বা কোম্পানির নিকট পরাজিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট লেখেন, কোম্পানির নিকট পরাজিত হয়, কোম্পানির নিকট পরাজিত হয়। যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট এই সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে গেল, এরপর থেকে একটা এলাকার শাসক যখন পরাজিত হয়ে যায় কারো কাছে, তখন কিন্তু ওই এলাকার রাজনৈতিক প্রভাব একটা পড়ে যারা বিজয়ী হয়েছে তাদের উপর, তাই না? তার মানে সে রাজনৈতিক ভাবেও সবকিছু কন্ট্রোল করতে শুরু করে। আপনি একটা এলাকার নেতা, আমি একটা এলাকার নেতা, ঠিক আছে? আপনাকে যখন আমি কোনো কিছু দিয়ে পরাজিত করব, তখন কিন্তু আপনার এলাকার সবকিছুর উপর আমার একটা কর্তৃত্ব চলে আসবে। সেম ওয়েতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সিরাজউদ্দৌলাকে 1757 সালে পরাজিত করে ফেললো, ঠিক সেই সময়ে কিন্তু কি হলো, এই বাংলার হচ্ছে যে দায়িত্ব বা হচ্ছে রাজনৈতিক শাসন, এই রাজনৈতিক শাসন কিন্তু শুরু করে চলে গেল এই কোম্পানির হাতে। এবং এর পরবর্তীতে যেহেতু বাংলা দখল করে ফেলেছে এবং এপাশে শাসন করছে হচ্ছে শাহ আলম দ্বিতীয় সম্রাট, এই সম্রাট কিন্তু খুবই দুর্বল চিত্তের সম্রাট ছিল। দুর্বল চিত্তের কেন? কারণ আমরা দেখেন একটা মুঘল সম্রাটের সিকোয়েন্সে পড়েছিলাম, বাবরের হইল একদিন জ্বর, সারিল ঔষধে বাহ। তার মানে হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত ছিল শক্তিশালী সম্রাট। বাহাদুর শাহের পর থেকে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে ভাঙতে শুরু করে এবং দুর্বল হতে শুরু করে। ওই বাহাদুর শাহ থেকেও এই শাহ আলম দ্বিতীয় 6 প্রজন্ম পরের হচ্ছে সম্রাট। তার মানে এই বাহাদুর শাহ স্বাভাবিকভাবেই খুবই দুর্বল চিত্তের ছিলেন। এবং এই যে 1757 সালে ইংরেজরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সিরাজউদ্দৌলাকে পরাজিত করলো, এদের কনফিডেন্স আরো বেড়ে যায় এবং এই কনফিডেন্স নিয়ে 1765 সালে, সালটা হচ্ছে 1765, অর্থাৎ কয়েক বছর পরেই এরা দ্বিতীয় বাহাদুর শাহের সাথে বক্সারের যুদ্ধে লিপ্ত হয় এবং এই বক্সারের যুদ্ধে দ্বিতীয় শাহ আলম দ্বিতীয়কে তারা পরাজিত করে এবং দিল্লিতেও কিন্তু এই যে কোম্পানির শাসন শুরু হয়ে যায়, কোম্পানির রাজনৈতিক শাসন শুরু হয়ে যায়। ওকে, দিল্লিতেও কিন্তু কোম্পানির রাজনৈতিক শাসন শুরু হয়ে যায়। ওকে, হ্যাঁ, পলাশির যুদ্ধ আমি কি লিখেছি? পলাশির যুদ্ধ হয়ে লিখেছি, ঠিক আছে। আচ্ছা, দিল্লিতেও হচ্ছে শাসন শুরু হয়ে যায় এবং এই দ্বিতীয় শাহ আলম দ্বিতীয়র সাথে তখন কোম্পানি একটা চুক্তি করে, যেহেতু পরাজিত হয়ে গেছে, কোম্পানি একটা চুক্তি করে, যেই চুক্তিটা হচ্ছে এলাহাবাদ চুক্তি নামে পরিচিত বা এলাহাবাদ চুক্তি নামে পরিচিত। যেই চুক্তিটা এলাহাবাদ
চুক্তি নামে পরিচিত। এই চুক্তির বিষয়বস্তু কি ছিল? এই চুক্তির বিষয়বস্তু ছিল এই চুক্তিটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা ভাগে ভাগ করা হয় হচ্ছে নেজামত, 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 আরেকটা ভাগ হচ্ছে রাজস্ব, আরেকটা ভাগ হচ্ছে রাজস্ব। এই যে নেজামত অথবা শাসন এবং বিচারের দায়িত্ব, শাসন এবং বিচার, শাসন ও বিচার, এই দুইটা দায়িত্ব বা এই দুইটা ক্ষমতা দেয়া হয় হচ্ছে এই দ্বিতীয় শাহ আলম দ্বিতীয়কে। অর্থাৎ যেহেতু তাই সে পরাজিত হয়েছে যুদ্ধে, কিন্তু পরাজিত হওয়া মানে একদম তাকে বিতাড়িত করে দিয়েছে এরকম না। কোম্পানি তখন একটা চুক্তি করে ইয়ের সাথে, বক্সারের যুদ্ধের পরে এই শাহ আলম দ্বিতীয়ের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা চুক্তি করে, যে চুক্তিটা এলাহাবাদ নামে পরিচিত। এই চুক্তির দুইটা অংশ ছিল, প্রথম অংশ হচ্ছে নিজামত আর একটা হচ্ছে রাজস্ব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতটা পাকনা অথবা কতটা চালাক, তারা বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে হারছেন, সমস্যা নাই, আপনি আপনার এলাকায় থাকেন, আপনি আপনার এলাকার নিজামত দেখাশোনা করেন, অর্থাৎ আপনার এলাকার যে শাসন এবং বিচার যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আপনি দেখাদেখি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এলাকার যে রাজস্ব অর্থাৎ কর আদায়, খাজনা আদায়, এই রাজস্ব আদায়ের দায়িত্ব এখন থেকে আমাদের, যেহেতু আপনারা যুদ্ধে হারছেন। তার মানে এই রাজস্ব আদায়ের দায়িত্ব নিয়ে নেয় হচ্ছে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা সংক্ষেপে লিখলাম EIC, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, এই হচ্ছে এলাহাবাদ চুক্তি, যেই চুক্তিটাকে আমাদের হচ্ছে হ্যাঁ দ্বৈত, এই যে এই ব্যবস্থাটা, অর্থাৎ অর্ধেক শাসন করছে হচ্ছে সম্রাট, অর্ধেক শাসন ভার হচ্ছে কোম্পানির, এই ব্যবস্থাকে এই জন্য হচ্ছে দ্বৈত এলাহাবাদ চুক্তি বা দ্বৈত শাসনও বলা হয়, দ্বৈত শাসনও বলা হয়, দ্বৈত শাসন। এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন হয় ঠিক এখান থেকে। ওকে, তার মানে 1765 সাল থেকে মেইনলি, এই যে 1765 যে সালটা, এই সালটা থেকে মেইনলি বাংলার বুকে অথবা হচ্ছে ভারতীয় উপমহাদেশে ইংরেজের রাজনৈতিক শাসনটা শুরু হয়। তার মানে এই যে পলাশির যুদ্ধের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা ইংরেজদের বাণিজ্যিক শাসন শুধুমাত্র ছিল, এই উপমহাদেশে শুধুমাত্র বাণিজ্যিক অ্যাক্টিভিটিস ছিল। কিন্তু পলাশির যুদ্ধের পরে এবং ফাইনালি বক্সারের যুদ্ধের পরে শাহ আলম দ্বিতীয়কে হারানোর মাধ্যমে এবং এলাহাবাদ চুক্তির মাধ্যমে বাংলার যে রাজস্ব আদায় ক্ষমতা, এই ক্ষমতাটা চলে যায় কার হাতে? এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এবং নিজামত অথবা শাসন ও বিচার, যেগুলোর নামে মাত্র, এই জায়গাটুকু থেকে যায় হচ্ছে আমাদের সম্রাটের হাতে। ওকে, এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হন তাহলে আমাকে লিখবেন হচ্ছে ডিসি। দ্বৈত শাসন পর্যন্ত ক্লিয়ার হলে আমাকে লিখেন ডিসি। আরেকবার রিপিট করেন। রিপিট করলাম, আপনি বলার আগেই রিপিট করে দিয়েছি। বুঝতে পারছেন কিনা একটু বলেন তো আমাকে, খোলাখুলি ভাবে বলেন। যতটুকু পর্যন্ত বুঝালাম এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একদম আমাকে খোলাখুলি ভাবে বলেন। এই ঝামেলার জায়গাগুলো কেন ক্লাস করেন না আল্লাহ? সবার এই ক্লাসগুলো করা উচিত। 1765 সালেই হয় এই চুক্তিটা। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইয়েস স্যার। ভাইয়া ক্লাসের নোটিফিকেশন পাই না। আব্দুল আল মামুন, ডিসি ভাইয়া, জুই আপু, ইয়েস স্যার। যারা জয়েন করছেন দ্রুত আরেকবার একটু কাইন্ডলি শেয়ার করে দেন, ক্লাসের মাঝ পর্যায়ে হলেও একটু শেয়ার করে দেন। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যারা জয়েন করছেন তারা যাবেন না, যারা দেরিতে জয়েন করছেন আমি আরেকবার একটু একদম ইয়েতে বলে দেব, শর্টকাটে বলে দেব। আস্তে আস্তে বলেন, আর কত আস্তে বললে আপনি খুশি হবেন? সবাই ডিসি ডিসি লিখে ফেলেছেন, ধন্যবাদ। হ্যাঁ ওকে, চলেন আরেকবার আমরা একটু রিকল করে আসি ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে ইংরেজ শাসন শুরু হলো কখন? শুরু হলো 1600 সালে। ওই সময়ে ইংল্যান্ডের রানী ছিলেন প্রথম এলিজাবেথ, এপাশে বাংলার সম্রাট ছিলেন, মোগল সম্রাট ছিলেন আকবর। আকবরের সময়ে এবং এলিজাবেথের সময়ে 218 জন বণিক, ইংরেজ বণিক বাংলায় আসেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। পরবর্তীতে ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের নিকট অনুমতি নিয়ে 1612 সালে সুরাটে
কুটি স্থাপন করেন এবং এই কুটি সম্প্রসারণ করে করে কলকাতা পর্যন্ত চলে যায়। পরবর্তীতে পুরো কলকাতাটাকে আমাদের ইংরেজ বাণিজ্য নগরীতে পরিণত হয় এবং কলকাতা থেকে সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে থাকে এবং মোটামুটি ভাবে 1765-56 পর্যন্ত ফোর্ট উইলিয়াম দুর্গের মাধ্যমে কলকাতায় স্থাপিত, তৎকালীন ব্রিটিশ রাজা ছিল হচ্ছে নাম ছিল উইলিয়াম, তার নাম অনুযায়ী ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় এবং দুর্গের থ্রুতে 1756 সাল পর্যন্ত 1600 থেকে 1756 এই 150 বছর মোটামুটি ভাবে তারা কি করে, বাণিজ্য, পুরোপুরি ভাবে বাণিজ্য নির্ভর ছিল। এরপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের 1757 সালে, এই সময়ে বাংলার নবাব ছিল সিরাজউদ্দৌলা আর ইন্ডিয়াতে বা ভারত দিল্লিতে তখন সম্রাট ছিল হচ্ছে শাহ আলম দ্বিতীয়। এই বাংলার সিরাজউদ্দৌলাকে 1757 সালে যখন কোম্পানি পরাজিত করে পলাশির যুদ্ধে, তখন হচ্ছে একটা মানে রাজনৈতিক শাসন বা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা শুরু হয়, যেটা পুরোপুরি ভাবে অ্যাপ্লাই করে 1765 সালে শাহ আলম দ্বিতীয়কে বক্সারের যুদ্ধে হারানোর মাধ্যমে। বক্সারের যুদ্ধে যখন কোম্পানি শাহ আলম দ্বিতীয়কে হারায়, তখন এই কোম্পানি দিল্লির সাথে বা শাহ আলম দ্বিতীয়ের সাথে একটা চুক্তি করে, যে চুক্তিটা এলাহাবাদ চুক্তি নামে পরিচিত। এলাহাবাদ চুক্তির উদ্দেশ্য ছিল দ্বৈত শাসন, এবং দ্বৈত শাসন বলতে আসলে বোঝায় যে এই দ্বৈত শাসন বলতে বোঝায় যে শাসনটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছে, একটা নিজামত, একটা রাজস্ব। নিজামত মানে হচ্ছে শাসন এবং বিচার সংক্রান্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয় শাহ আলম দ্বিতীয়কে বা সম্রাটকে, এবং রাজস্ব আদায় বা টাকা পয়সার যে ব্যাপারটা, মেইন জিনিস মাল্লুর যে জায়গাটা আছে, এই মাল্লুর জায়গাটা ইংরেজরা নিজেদের কাছে নিয়ে নেয়। এখন এই যে রাজস্ব তো আদায় করতে হবে, তাই না? রাজস্ব আদায়ের দায়িত্ব যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়েছে, রাজস্ব তো আদায় করতে হবে। সো বেসিক্যালি এই রাজস্ব আদায়ের দায়িত্ব যাদেরকে দেয়া হয়, অর্থাৎ বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত করা হয় এই জায়গাটাকে, বাংলা রিজিয়নটাকে বা হচ্ছে ভারতীয় উপমহাদেশটাকে। তো এই জায়গাগুলোতে এক এক জায়গাতে এক একজনকে রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়, এবং যাদেরকে এই রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় তাদেরকে বলা হয় গভর্নর। তাদেরকে বলা হয় গভর্নর। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় গভর্নর। সো এই যে মূলত আমরা গভর্নর, তারপরে হচ্ছে গভর্নর জেনারেল এবং ভাইসরয় শুনেছি না, এই প্রথম যে পদটা এখানে আবিষ্কৃত হয় বা হচ্ছে যে পদটা সৃজন করা হয়, সেই পদটার নাম রাখা হয় গভর্নর। এবং গভর্নরের মধ্যে প্রথম এবং দুইজন গভর্নর ছিলেন। এর পরবর্তীতে হচ্ছে কোম্পানির শাসন শেষ হয়ে গিয়েছিল, অন্যভাবে শুরু হয়েছিল, এটা পরে বলছি। এই গভর্নরের মধ্যে দুইজনের নাম আমাদের মনে রাখতে হবে, ক্লাইভ কার্টিয়ার। ক্লাইভ কার্টিয়ার, এইভাবে আমাদের মনে রাখতে হবে, ক্লাইভ কার্টিয়ার। কি মনে রাখতে হবে আমাদের? আমাদের মনে রাখতে হবে ক্লাইভ কার্টিয়ার। আমাদের মনে রাখতে হবে হচ্ছে ক্লাইভ কার্টিয়ার। ক্লাইভ কার্টিয়ার এখানে না লিখে, এটা সুন্দর করে সাজানো আছে, থাক পরের পেজেই যাই। ক্লাইভ কার্টিয়ার সুন্দর করে আমাদের মনে রাখতে হবে হচ্ছে ক্লাইভ কার্টিয়ার। ক্লাইভ কার্টিয়ার, কার্টিয়ার। তাহলে গভর্নর কারা? গভর্নর হচ্ছে ওই যে আমরা রাজস্ব আদায় করব, রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন অঞ্চলের দায়িত্ব যাদেরকে দেয়া হয় তাদেরকেই বলা হয় গভর্নর। এই গভর্নর দুইজন বিখ্যাত গভর্নর ছিল, একজন হচ্ছে ক্লাইভ, লর্ড ক্লাইভ, আরেকজন হচ্ছে কার্টিয়ার। ওকে, ক্লাইভ কার্টিয়ার। ক্লাইভ কার্টিয়ার কিভাবে মনে রাখবো? ক্লাইভ কার্টিয়ার, লর্ড ক্লাইভ এবং লর্ড কার্টিয়ার। এই যে লর্ড ক্লাইভ ছিল না, এই লর্ড ক্লাইভ ছিল হচ্ছে প্রথম গভর্নর। এই লর্ড ক্লাইভ ছিল হচ্ছে প্রথম গভর্নর, খুব স্বাভাবিকভাবে ইনি প্রথম গভর্নর। এবং লর্ড ক্লাইভের আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, এই যে দ্বৈত শাসন আছে না, এই দ্বৈত শাসন কিন্তু এই লর্ড ক্লাইভেরই হচ্ছে কি সৃজন করা, অর্থাৎ ইনি হচ্ছে প্রবর্তন করেছেন দ্বৈত শাসন। আর এই যে কার্টিয়ার যে রয়েছে, এই কার্টিয়ারের সময় বিখ্যাত কি হয়েছিল? বিখ্যাত যে 76-এর মনন্তর বলা হয় না, 1176 সালে যে মনন্তর হয়েছে, এই 76-এর মনন্তর, দন্ত নয় ব দন্ত নয় তো বৈষ্ণব, মনন্তর হয়েছিল হচ্ছে এই লর্ড কার্টিয়ারের সময়। হচ্ছে কার সময়? লর্ড কার্টিয়ারের সময় হচ্ছে এই মনন্তরটা হয়েছিল, 76-এর মনন্তরটা হয়েছিল। এবার আসি, এই যে রাজস্ব কি শুরু হলো? এলাহাবাদ চুক্তির মাধ্যমে আমাদের দ্বৈত শাসন শুরু হলো। এই দ্বৈত শাসন যখন চলছিল তখন মানুষের মাঝে খুব বেশি ক্ষোভ প্রকাশ পেয়েছে। কারণ প্রথম কথা হচ্ছে জমিদাররা তাদেরকে শাসন করছে, তাদের বিচার করছে, কিন্তু আলটিমেটলি দিন শেষে আবার তাদের খাজনা বা কর দিতে হচ্ছে ইয়াদেরকে, ইংরেজদেরকে বা কোম্পানিকে। এই চরম অসন্তোষের পর্যায়ে, এই চরম অসন্তোষ এবং ব্যর্থতা, এর সাথে সাথে এই যে 1176, যেটা বাংলায় হচ্ছে ইংরেজিতে হচ্ছে 1770 সালে একটা দুর্ভিক্ষ দেখা দেয় বাংলায়। ওকে, যেটাকে হচ্ছে 76-এর মনন্তর বলা হয়, কারণ 1176 সালে এটা হয়েছিল। এই 76-এর মনন্তর সবকিছু মিলিয়ে বাংলার অবস্থা একদম নাস্তানাবুদ হয়ে যায়, এবং কোম্পানি শাসন শেষ পর্যন্ত ধরে রাখতে ব্যর্থ হয়, এবং ফাইনালি এটা ছিল 1176, এটা হচ্ছে 1770।
আমি কি ভুল লিখলাম? 1776, ঠিক আছে না? মন্বন্তর কত সালে হয়েছিল ইংরেজি? একটু দেখে নিই। হ্যাঁ, 1770, ঠিক আছে। যেহেতু 1770 সালে হচ্ছে কি হয়, 1770 সালে হচ্ছে এই মন্বন্তরটা হয়, এবং এর সাথে সাথে দ্বৈত শাসনের ব্যর্থতা হয়। এই দুইটা মিলিয়ে আলটিমেটলি মানুষের জনগণের ক্ষোভের মুখে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি ঘটে হচ্ছে 1772 সালে। 1772 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি ঘটে। ইস্ট ইন্ডিয়া ইন্ডিয়া কোম্পানি বিলুপ্তি ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি ঘটে। ওকে, এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে এলাহাবাদ চুক্তির মাধ্যমে রাজস্ব আদায়ের ক্ষমতা গেল কোম্পানির হাতে, এবং কোম্পানি এই রাজস্ব আদায়ের দায়িত্ব যাদেরকে ছোট ছোট এলাকা ভাগ করে দিয়েছে তাদেরকে বলা হয় গভর্নর। এবং এরকম যে দুইজন গভর্নর ছিল একজনের পর একজন, তারা ছিল লর্ড ক্লাইভ এবং লর্ড কার্টিয়ার। লর্ড ক্লাইভ প্রথম গভর্নর এবং দ্বৈত শাসনের প্রবর্তক। জিমি কার্টিয়ার বা লর্ড কার্টিয়ার যিনি ছিল, এই লর্ড কার্টিয়ারের সময়ে হচ্ছে 76-এর মন্বন্তর হয়, যেটা 1770 সালে হয়েছিল ইংরেজি। এবং এই 76-এর মন্বন্তর এবং জনগণের অসন্তোষ, এই দুইটা মিলে আর আলটিমেটলি কি হয়, 1772 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি হয় বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতন ঘটে। এবার আমাদের নতুন অধ্যায়ের সূচনা। এবার বলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি পর্যন্ত ক্লিয়ার কিনা, বলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলেন একটু। ওকে, সোনিয়া পারভিন লিখছে ক্লিয়ার, নীতিমণি ক্লিয়ার, রুমি খাতুন ক্লিয়ার, জামিয়া আপু ডান, আলফা আপু ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ডিসি ইয়েস, ক্লিয়ার জি স্যার ক্লিয়ার, রিমা আপু ক্লিয়ার, নাইম ভাই ক্লিয়ার। আচ্ছা আসেন, এখন দ্বৈত শাসন তো শেষ হয়ে গেল, তাই না? কারণ দ্বৈত শাসনে দুইজনের উপর শাসন ভার ছিল, এটা একটা ঝামেলার বিষয়। এই দ্বৈত শাসন শেষ হওয়ার পরে কোম্পানি এককভাবে দায়িত্ব গ্রহণ করলো। ওকে, কোম্পানির একতরফা শাসন। এখন আমরা পড়বো হচ্ছে কোম্পানির একতরফা শাসন। কোম্পানির একতরফা শাসন, কোম্পানির একতরফা শাসন। যেহেতু দ্বৈত শাসন কোনো কাজে দিল না, এবার কোম্পানি কি করলো? কোম্পানি সিদ্ধান্ত নিল কোনো এইসব সম্রাট টম্রাটের আমরা ধার ধারবো না। আমরা কি করব? আমরা হচ্ছে একতরফা শাসন বলবো। আচ্ছা, রিভিউ একটু পরে দিচ্ছি আমি আবার। ভাই আপনার লুঙ্গিটা অস্থির, কোথায় দেখতেছেন? বোর্ডে? আচ্ছা ঠিক আছে। কোম্পানির একতরফা শাসন যেই আইনটার মাধ্যমে হয়, যেহেতু কোম্পানি বিলুপ্ত হয়ে গেল, অর্থাৎ দ্বৈত শাসন বিলুপ্ত হয়ে গেল, এরপর কোম্পানি একটা নিজের মতো করে আইন বানালো, যে একটাকে বলা হয় রেগুলেটরি অ্যাক্ট 1773। রেগুলেটরি অ্যাক্ট কত সালের? 1773। রেগুলেটরি অ্যাক্ট 1772 সালে কোম্পানি বিলুপ্ত হয়ে গেল, এবং 1773 সালে রেগুলেটরি অ্যাক্ট, বা যেটার বাংলা হচ্ছে নিয়ামক আইন, 1773 তারা প্রবর্তন করলো। ওকে, এই নিয়ামক আইনের কাজ কি? নিয়ামক আইনের ডিরেক্ট কাজ হচ্ছে যে তারা এখন আর কোনো ওই যে মুঘল সম্রাটদের ধারি নাই, ডিরেক্ট হচ্ছে বাংলা শাসন করবে এবং বাংলা থেকে রাজস্ব আদায় করবে। পুরো বাংলার দায়িত্ব হচ্ছে এই নিয়ামক আইনের মাধ্যমে কে নিয়ে নেয়? কোম্পানি নিয়ে নেয়। আগে ছিল হচ্ছে বিভিন্ন রিজিয়ন ভিত্তিক, এখন একদম পুরো বাংলার দায়িত্ব নিয়ে নেয় রেগুলেটরি বা নিয়ামক আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন যেহেতু বড় রিজিয়ন নিল, তাই ওই ছোট যারা হচ্ছে গভর্নর ছিল, এই গভর্নর দিয়ে এখন আর তারা রাজস্ব কালেক্ট না করে গভর্নরের পদটাকে আরেকটু ডেভেলপ করলো, এবং গভর্নর থেকে তারা বর্তমান যে পদটার নাম দিল সেটার নাম দিল হচ্ছে গভর্নর
জেনারেল। জেনারেল, ওকে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসনের সময় যেই পদটা ছিল, মানে শাসকদের যে পদ ছিল সেটা ছিল গভর্নর। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি হয়ে যাওয়ার পরে রেগুলেটরি অ্যাক্ট বা নিয়ামক আইন 1773-এর মাধ্যমে যেই পদটা এবার সৃজন হলো রাজস্ব আদায়ের জন্য, সেই পদটার নাম হচ্ছে গভর্নর জেনারেল। ক্লিয়ার? আমার মনে হয় এবার আপনারা ক্লিয়ার। এখন এই গভর্নর জেনারেলও কয়েকজন ছিল, একজনের পর একজন ছিল, এবং কয়েকজন গভর্নর জেনারেলের নাম আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এদের সম্পর্কে সব সময় হচ্ছে তথ্য আসে। কি কি নামগুলো আমরা এইভাবে মনে রাখবো? কর্নো হেস্টিং, লেসলি বেন্টিং। আমরা মনে রাখবো কর্নো হেস্টিং, লেসলি বেন্টিং। তাহলে আমাদের কাজ শেষ। গভর্নর জেনারেল তাহলে কে কে ছিল? গভর্নর জেনারেল ছিল হচ্ছে কর্নো হেস্টিংস। কর্নো হেস্টিংস, তারপরে হচ্ছে লেসলি বেন্টিং। লেসলি বেন্টিং। কর্নো হেস্টিং, লেসলি বেন্টিং। কর্নো হেস্টিং, লেসলি বেন্টিং, এইটুক কথা যদি আপনারা মনে রাখেন তাহলে একদম শেষ। তাহলে গভর্নর জেনারেল কে ছিল? গভর্নর জেনারেল ছিল হচ্ছে কর্নো হেস্টিং, লেসলি বেন্টিং। তাহলে কর্নোতে কি? কর্নোতে হচ্ছে লর্ড কর্নওয়ালিস। কর্নোতে কে? কর্নোতে হচ্ছে লর্ড কর্নওয়ালিস। হেস্টিংসতে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। লেসলিতে হচ্ছে লর্ড ওয়েলেসলি, এবং বেন্টিংতে হচ্ছে লর্ড বেন্টিং। এখন এদের কার কি কাজ ছিল এটা আমাদের একটু জানতে হবে। প্রথমে দেখি আমরা ওয়ারেন হেস্টিংস সম্পর্কে। ওয়ারেন হেস্টিংস প্রথম রাজস্ব আইন, ওয়ারেন হেস্টিংস প্রথম রাজস্ব বোর্ড গঠন করে। ওয়ারেন হেস্টিংস প্রথম রাজস্ব বোর্ড গঠন করে। এদের কিন্তু অ্যাক্টিভিটিস গুলো বইয়ের মধ্যে দেয়া আছে, আমি জাস্ট একবার করে মুখে বলে দিই। ওয়ারেন হেস্টিংস কি করে? প্রথম রাজস্ব বোর্ড গঠন করে কিন্তু এই ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন, যেই শাসনটার বলে হইতো কি জানি চলতো আমাদের, ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সম্রাট একই সাথে শাসন করতো, ওই দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করে দেয় হচ্ছে এই ওয়ারেন হেস্টিংস। এবং দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করার পর পাঁচশালা বন্দোবস্ত কিন্তু এই পাঁচশালা বন্দোবস্ত কিন্তু ক্রিয়েট করে, বা হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করে কিন্তু এই ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, পাঁচশালা বন্দোবস্ত কি? পাঁচশালা বন্দোবস্ত হচ্ছে 5 বছরের একটা চুক্তি। জমি হোক বা কোনো কিছু হোক, যেমন আমরা হচ্ছে বাসা ভাড়া দেওয়ার সময় বা হচ্ছে কোনো একটা দোকান ডিট করার সময় কি করি? 5 বছরের ডিট করি না? অর্থাৎ 5 বছর পর্যন্ত এটার ভাড়া বা নিয়ে কোনো কথা হবে না, জামানত নিয়ে কোনো কথা হবে না। 5 বছর পর আমরা আলোচনা সাপেক্ষে এটা হয়তো বা ভাড়া আরো বাড়াতে পারে উনি। তাই সেম ওয়েতে এখানেও যে জমিদারের সাথে কথা হয়েছে তার, বা হচ্ছে বাংলাদেশের যে যারা হচ্ছে রাজস্ব আদায়ের দায়িত্বে আছে তাদের সাথে কথা হয়েছে, 5 বছর পর্যন্ত তারা জমিদারের কাছ থেকে কোনো রকম কর চেঞ্জ করবে না, কিন্তু 5 বছর পরে কিন্তু এই করের পরিমাণটা তারা ইচ্ছা করলে বাড়াতে পারে। এটা হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত। তাহলে রেগুলেটরি আইনের আন্ডারে পুরো ভারতের দায়িত্ব নিয়ে নিল হচ্ছে কোম্পানি, এবং কোম্পানি যে গভর্নর পদটা ছিল সেটাকে গভর্নর জেনারেলে কনভার্ট করলো। এরকম কয়েকজন গভর্নর জেনারেলের নাম আমরা মনে রাখবো। কর্নো হেস্টিংস, লেসলি বেন্টিং। কর্নোতে হচ্ছে লর্ড কর্নওয়ালিস, হেস্টিংসতে হচ্ছে ওয়ারেন হেস্টিংস, লেসলিতে হচ্ছে লর্ড ওয়েলেসলি এবং লর্ড বেন্টিং। প্রথমে আমরা ওয়ারেন হেস্টিং সম্পর্কে জানলাম যে ওয়ারেন হেস্টিং প্রথম যে দ্বৈত শাসন ব্যবস্থাটা ছিল এটাকে বিলুপ্ত করে দিল, পাঁচশালা বন্দোবস্ত ব্যবস্থা চালু করো, এবং রাজস্ব বোর্ড কি করলো? গঠন করলো। এরপর হচ্ছে কর্নোতে হচ্ছে লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস কি কি করেছিল? প্রথম যে কাজটা করেছিল লর্ড কর্নওয়ালিস সেটা হচ্ছে 10 শালা ব্যবস্থাপনা গ্রহণ করেছিল। 10 শালা, 5 শালার পরিবর্তে তিনি 10 শালা ব্যবস্থাপনা গ্রহণ করেছিল। এখন 10 শালা বন্দোবস্ত কি জিনিস? এটা যেমন 5 বছরের জন্য কর একদম ফিক্স করা হয়েছিল, এখানে 10 বছরের জন্য কর ফিক্স করা হয়েছিল। 10 বছর পরে আলোচনা সাপেক্ষে এটা বাড়তে পারে অথবা কমতে পারে। 10 সালের পরাপর ইনি যেটা করেছিলেন 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্তর ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে জমিদারকে একদম চিরস্থায়ী করদাতা হিসেবে তিনি ডিটেক্ট করে ফেলেন। অর্থাৎ জমিদাররা একদম সারা জীবনের জন্য কোম্পানিকে কর দিতেই থাকবে। এখন তাদের কৃষক কোনো কিছু করতে, ফসল ফলাতে পারুক আর না পারুক, ওদের অবশ্যই এবং অবশ্যই কি করতে হবে? কর দিতেই হবে, বাধ্যতামূলক কর দিতে হবে। এটাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত। এই দুইটা জিনিস হচ্ছে লর্ড কর্নওয়ালিস করে। এরপর হচ্ছে ওয়েলেসলি কি কি করেছিল? প্রথমটা করেছিল হচ্ছে অধীনতা মিত্রতার নীতি। লর্ড ওয়েলেসলি কি করেছিল? প্রথমটা করেছিল হচ্ছে অধীনতা মিত্রতার নীতি। অধীনতা মিত্রতার নীতি কি জিনিস?
যদি কোনো জমিদারের উত্তরাধিকার না থাকে অর্থাৎ পুত্র সন্তান না থাকে তাহলে তার যে জমিদারি আছে অথবা তার যে রাজত্ব আসে সেটা কোম্পানির আন্ডারে চলে যাবে। এই নীতিটা করেছিল হচ্ছে লর্ড ওয়েলেসলি। ওকে, এরপরে লর্ড বেন্টিঙ্ক এর কথা আমরা সবাই জানি। 1829 সালে রাজা রামমোহন রায়ের সহায়তায় ইনি কি করেছিল, ইনি কিন্তু ওই যে সতীদাহ প্রথা ছিল এই সতীদাহ প্রথা রহিত করেছিলেন। এই জন্য লর্ড বেন্টিঙ্ককে কিন্তু সমাজ সংস্কারক হিসেবে চেনা হয়। ওকে, এই জন্য লর্ড বেন্টিঙ্ককে সমাজ সংস্কারক হিসেবে চেনা হয়। এই গেল হচ্ছে আমাদের গভর্নর জেনারেল। এই গভর্নর জেনারেল পদ থাকতে থাকতে যেটা হলো সেটা হচ্ছে এই যে ব্যবস্থাগুলো, এই ব্যবস্থাগুলোর মধ্যে এই যে 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে হচ্ছে অধীনতার মিত্রতার নীতি, এগুলার বিরুদ্ধে জনগণ ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন গড়ে তুলতে থাকে, কিন্তু কোনো আন্দোলনই অ্যাক্টিভলি মানে হচ্ছিল না। অবশেষে যখন 1857 সালে সিপাহীদের যে একটা কার্তুজ নামক যে বন্দুক ব্যবহার করা হতো, বন্দুকে একটা কার্তুজ নামক চামড়ার হচ্ছে দাঁত দিয়ে ছিটতে হতো, ওই চামড়ার মানে ধর্ম বিভেদ করার জন্য অনেকে বলতো যে ওখানে শূকর এবং গরুর চর্বির মিশ্রণ রয়েছে, যার কারণে হিন্দু মুসলিম কিন্তু উভয় এটাতে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এবং ফাইনালি 1857 সালে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহ হয়। এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে কিন্তু এই যে রেগুলেটরি অ্যাক্ট বা নিয়ামক আইনের আন্ডারে যে কোম্পানির শাসন, এই কোম্পানির শাসন পুরোপুরি ভাবে একদম বাতিল হয়ে যায় এবং নতুন করে একদম ডিরেক্ট হচ্ছে থেকে কি বলে ওটাকে ইংল্যান্ড থেকে বা যুক্তরাজ্য থেকে কিন্তু ভারত পরিচালনা করা হয়। অর্থাৎ ইম্পেরিয়াল অ্যাক্টের মাধ্যমে এই কোম্পানির শাসন বন্ধ হয়ে গিয়ে একদম ডিরেক্ট হচ্ছে রাজা বা রানী, ইংল্যান্ডের রাজা বা রানী ভারত শাসন করতে থাকে তাদের অ্যাক্ট অনুযায়ী, এবং এর মাধ্যমে গভর্নর জেনারেল পদটা শেষ হয়ে যায় এবং তাদের পক্ষ থেকে বাংলায় যাদেরকে রাজস্ব আদায়ের জন্য নেওয়া হয় তাদেরকে তখন বলা হতো ভাইসরয়। অর্থাৎ গভর্নর জেনারেলের পদ শেষ এবং ভাইসরয়ের পদ শুরু। আজকে ভাইসরয় নিয়েও আমি আলোচনা করতাম, কিন্তু উপস্থিতি কম জন্য আজকে আমি আর আলোচনা করব না। আগামীকালকে যদি আপনারা সর্বোচ্চ উপস্থিত থাকেন তাহলে এতটুকু রিকল করে আমি ভাইসরয় পর্যন্ত আলোচনা করে একদম দেশভাগ পর্যন্ত যাব। ওকে, আমি এইটুক জায়গা আরেকবার রিকল করি আপনাদের জন্য, যাতে করে আপনাদের একটু মাথার মধ্যে ব্যাপারগুলো গেঁথে যায়। প্রথম কথা হচ্ছে যে ইংরেজ শাসনের সূত্রপাত বা ইংরেজদের আগমন কোথায় শুরু হলো? রানী প্রথম এলিজাবেথের সময় শুরু হলো, সম্রাট আকবরের সময় শুরু হলো। রানী প্রথম এলিজাবেথের সময় 218 জন ইংরেজ বণিক বাংলায় আসেন এবং মানে ভারতীয় উপমহাদেশে আসেন, এবং 1600 সালে আকবরের অনুমতিক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ক্যাপ্টেন হকিংস এর আবেদনে এবং জাহাঙ্গীরের অনুমতিক্রমে 1612 সালে সুরাটে প্রথম ইংরেজরা কুঠি স্থাপন করেন। এই কুঠি কি করে একদম এই কুঠিটা আস্তে আস্তে করে সম্প্রসারণ হয় এবং কলকাতাকে কেন্দ্রবিন্দু করে কিন্তু আস্তে আস্তে ইংরেজ সাম্রাজ্য বৃদ্ধি হতে থাকে এবং ব্যবসা বাণিজ্য বড় হতে থাকে। পরবর্তীতে 1696 থেকে 1702 পর্যন্ত তারা ফোর্ট উইলিয়াম দুর্গ গঠন করে কলকাতায়, এবং ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে তারা বাণিজ্যিক কার্যক্রম সম্পন্ন করতে থাকে, যার কারণে হচ্ছে 1600 থেকে 1756 পর্যন্ত ইংরেজদের ইতিহাস ছিল শুধুই বাণিজ্যিক ইতিহাস। এর পরবর্তীতে ঘটনা আমরা দেখলাম যে 1757 সালে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরাজিত করার মাধ্যমে বাংলার দেওয়ানি লাভ করে। এরপরে 1765 সালে এসে শাহ আলম দ্বিতীয়কে পরাজিত করে এবং বক্সার যুদ্ধে পরাজিত করার মাধ্যমে ইংরেজরা এলাহাবাদ চুক্তি স্বাক্ষরে বাধ্য করে শাহ আলম দ্বিতীয়কে। এই এলাহাবাদ চুক্তি দ্বৈত শাসন নামে পরিচিত। এই দ্বৈত শাসনের ব্যবস্থাতে একপাশে ছিল নিজামত, একপাশে ছিল রাজস্ব। নিজামত অর্থ শাসন এবং বিচারের ব্যবস্থা বা হচ্ছে ভার চলে যায় হচ্ছে সম্রাটের উপর, এবং রাজস্ব আদায় বা টাকা পয়সার যাবতীয় ব্যাপার চলে যায় হচ্ছে কোম্পানির উপর। এবং এই কোম্পানিরা বিভিন্ন অঞ্চলের রাজস্ব আদায়ের ক্ষমতা যাদেরকে দেন তাদের জন্য একটা করে গভর্নর নিযুক্ত করেন। এবং এই কয়েকজন গভর্নরের মধ্যে দুজন গভর্নর বিখ্যাত, একজন হচ্ছে লর্ড ক্লাইভ এবং কার্টিয়ার। এই লর্ড ক্লাইভ কি করতো, প্রথম গভর্নর ছিল এবং দ্বৈত শাসন ব্যবস্থাটাকে ইনি প্রবর্তন করেন। এবং কার্টিয়ার কি করে, 1176 মন্বন্তরের সময় অর্থাৎ 1770 সালের মন্বন্তরের সময় উনি ছিলেন এবং বিভিন্ন অসন্তোষের মুখে 1772 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্ত ঘটে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্তির পরে কোম্পানি একতরফা ভাবে নিজেকে একতরফা ভাবে নিজেদের ঘাড়ে হচ্ছে রাজস্ব আদায়ের ক্ষমতা নিয়ে নেয় বা হচ্ছে দেশ শাসনের দায়িত্ব নিয়ে নেয়, যে কারণে তারা রেগুলেটরি অ্যাক্ট
1773 অথবা নিয়ামক আইন 1773 প্রবর্তন করে। এই আইনের মাধ্যমে আগে যেমন আলাদাভাবে হচ্ছে শাসন এবং রাজস্ব আলাদা ব্যাপার ছিল, এখন একীভূত করে এই শাসন মানে রাজস্ব আয়ের দায়িত্ব দেওয়া হয় গভর্নর জেনারেলকে, অর্থাৎ গভর্নর পদটাকে উন্নীত করে গভর্নর জেনারেল করা হয়। এরকম কয়েকজন গভর্নর জেনারেল ছিল, কর্নো হেস্টিংস, লেসলি বেন্টিং। লর্ড কর্নওয়ালিস সম্পর্কে কিছু তথ্য, হেস্টিংস সম্পর্কে কিছু তথ্য, লেসলি সম্পর্কে কিছু তথ্য এবং বেন্টিং সম্পর্কে আমরা কিছু তথ্য দেখেছি। এবং এই বেন্টিং এর পরে কিছুদিন পরে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয় ব্রিটিশদের বিরুদ্ধে, এবং সিপাহী বিদ্রোহের থ্রুতে বাংলা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একদম অস্তিত্ব মিশে যায় এবং সরাসরি ইংল্যান্ড থেকে রাজা এবং রানী তাদের ইম্পেরিয়াল অ্যাক্টের মাধ্যমে ভারত শাসন শুরু করে। এর পরবর্তীতে আমরা হচ্ছে ভাইসরয় সম্পর্কে জানবো এবং আলটিমেটলি কি হবে, এই যে কি বলে যে বাংলা বিভক্তি যে 1947 সালে হয়, অর্থাৎ দুইটা প্রদেশ ভারত এবং পাকিস্তানের বিভক্তি হয়, এই বিভক্তির মাধ্যমে ব্রিটিশ শাসন শেষ হয়ে যায় এবং আমাদের শুরু হয় হচ্ছে পাকিস্তান পিরিয়ড। বলেন যতটুকু বললাম বুঝতে পেরেছেন কিনা? উপস্থিতি খুবই হতাশাজনক, মাইন্ড করতেছি এখন, ক্লাস শেষ করবেন না, মাইন্ড করতেছি এখন, মাইন্ড আমি আরো বেশি ক্লাস করতেছি কারণ আজকে অনেক কম ভাই বোন, আমি বুঝলাম না কেন 100 নিচে নামলে মন খারাপ হয়ে যায়, সত্যি কথা, লাইভ 100 নিচে নামলেই মন খারাপ হয়ে যায়। এত সুন্দর গুছানো ক্লাস, আপনাদের জন্য এত কষ্ট করে গুছিয়ে গুছিয়ে ক্লাস নেই, ক্লাসটা খুব ভালো লাগলো। বাইজিদ হাসান ভাই কি আজকে প্রথম আমার ক্লাস করলেন? বলেন, কথা বলেন ঠিক কিনা, চিল্লায় বলেন ঠিক কিনা, প্রতিদিন তো চিল্লায় চিল্লায়, একটু বলেন আমাকে ঠিক কিনা, আজকে একটু চিল্লায় বলেন ঠিক কিনা। আজকে খুব বেশি মজা পাই নাই, এই জন্য বলছি পাবলিক ক্লাস না নিতে, এটাও ঠিক। ফ্রি 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 জিনিসের কদর কম, আমাদের পেইড ব্যাচে আমার কিন্তু অনেক অনেক স্টুডেন্ট হয়। আমার গত গত ব্যাচটাতে আলহামদুলিল্লাহ প্রায় 650 স্টুডেন্ট পড়িয়েছি। এর আগে আশিক ভাই আমি যখন পড়াতাম 900 950 এরকম স্টুডেন্ট প্রত্যেকটা ব্যাচে আলহামদুলিল্লাহ থাকতো। 70-72 জন। ইয়েস স্যার, খুব নাইস ক্লাস, থ্যাংক ইউ। কতজন আসছে ভাইয়া? বললাম এই যে 70 জন, এখন আরো কমে গেছে। ঠিক স্যার, আপনার ক্লাস এক্সট্রা অর্ডিনারি। ফাহমিদা চৌধুরী পুষ্পা, ঝুঁকেগা নেই। সো সরি স্যার। মিথিল আপু, ইটস ওকে, সমস্যা নেই, আপনারা তো আছেন। সূচনা সেলিম, আলহামদুলিল্লাহ ভাইয়ের ক্লাস অনেক ভালো লাগলো। মিথিল আপু, খুব সুন্দর ক্লাস। ফারুক হোসেন, ভালো লাগলো। জান্নাত ইবনাত, অসাধারণ ক্লাস স্যার। সিয়াম চিল্লাই বলছে ঠিক। আলামিন মোহাম্মদ, অসাধারণ। ফাহমিদা আপু, অনেক ভালো ভাইয়া। আচ্ছা, অনেক ভালো লাগে। বাইজিদ হাসান, সময় পাই না স্যার। আচ্ছা, ইটস ওকে। নীতিমণি, অসাধারণ। মুসলিম, শীতকাল তো আছে। আমি শুরু থেকে আপনার ক্লাসের সাথে যুক্ত আছি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোত্তাকিনা আক্তার, থ্যাংক ইউ। বুঝলাম, অনেক ভালো লাগলো, থ্যাঙ্কস। নাইম ভাই, নাইম ভাই প্রতিদিনই থাকে আমার সাথে। আসাদুজ্জামান আসিফ ভাই, অসাধারণ ক্লাস ছিল, থ্যাংক ইউ। একে আওলাদে হোসেন, মধুদার পেজে ক্লাস নিবেন না? ওনারা নিতে বলছে কিন্তু আমি ওইভাবে করে সময় পাচ্ছি না, দেখি নিব হয়তোবা। আমরা আছি ভাইয়া। আচ্ছা, শেয়ার দিয়ে রাখছি 3টাই, থ্যাংক ইউ। বাতাস খেতে যাব, ক্লাস শেষ করেন। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট ক্লাস ভাইয়া। মোনাজাত দেন একটা দিয়ে। আপনার টুপির কাহিনী কি একটু বলেন? কোনো কাহিনী নাই, টুপি পরতে তো আমার ভালো লাগে, এই জন্য পরি। আপনি ক্লাস দিয়েন প্লিজ। জাজাকাল্লাহ খায়ের। মাহফুজুল ভাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাস আমি কবে দেবো আমি জানিয়ে দেব। তবে আমি দেখেছি ফ্রি জিনিস এরকমই হয় ভাইয়া, সত্যি কথা, আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি
প্রিসাইজ জব প্রিপারেশন, যে আমার প্রিসাইজ প্রিলি এমসিকিউ যে জব সলিউশন আছে, এটার উপরে আমি ফ্রি একদম কোর্স ম্যাটেরিয়াল প্রোভাইড করা, এক্সাম নেওয়া সবকিছু শুরু করেছিলাম। শুধু আমি শর্ত দিয়েছিলাম আপনারা কষ্ট করে আমার পেজগুলো একটু শেয়ার করবেন, একটা করে শেয়ার করবেন। প্রথম দিনের লাইক কমেন্ট প্রায় মনে করেন 750 লাইক, 250-300 শেয়ার, এইভাবে ডে 45 পর্যন্ত মনে হয় আমরা গিয়েছিলাম। ডে 45 দিনে গিয়ে দেখি লাইক হয় মাত্র 55টা, 50টা এরকম। অথচ পেজই আপলোড করি আমি 20টা করে। প্রতিদিন সকালবেলা উঠে আমি একটা মানুষ রেগুলারিটি মেনটেন করে এই জিনিসগুলো করি। অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য এগুলো করা, একটা পেজ মেনটেন করা, নিজে চাকরি করা, তারপরে যে ক্লাস নেওয়া, তারপরে হচ্ছে নিজে একটু পড়াশোনা করা, এগুলা করা কিন্তু অনেক কষ্ট হয়। তারপরে আমি মেনটেন করার চেষ্টা করি, কিন্তু মানুষ দাম দেয় না। ওই জন্য আলটিমেটলি পেইড জিনিস যা একটু কম টাকা হোক, কিন্তু পেইড দেওয়ার কারণে যেটা হয় যে সেটা হচ্ছে নিজের টাকার কদরটা থাকে। যার কদর করলো না, টাকার করলো না, তবে আমার শ্রমটা বৃথা হয় না, এটা একটা সান্ত্বনা সান্ত্বনা লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এতক্ষণ ক্লাস দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।